আজকে আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনের প্রথম থেকে শুরু করতেছি বুঝতে পারছেন? So, আমাদের এই গ্রাফিক ডিজাইন সেক্টর সম্পর্কে আগে একটু জানতে হবে বুঝতে পারছেন? কারণ সফলতা অর্জন করতে গেলে এই সেক্টরটা সম্পর্কে না হলেও 100 ভাগের মধ্যে 50% আপনাকে জানতে হবে, তাহলে সফলতাটা সহজে আপনার অর্জন হবে। ঠিক আছে? তো এটা জানার পর আপনি চিন্তা করবেন যে আমার দ্বারা সম্ভব কিনা। আচ্ছা, সো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন সেক্টর নিয়ে কাজ করবো, গ্রাফিক্স ডিজাইনটা কি জিনিস সেটা আমাদের জানতে হবে, এবং এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কি কি কাজ করা যায় সেটাও আমাদের জানতে হবে, এবং যেই কাজটা নিয়ে আমরা শিখবো সেই কাজটা কি বৈধ বা অবৈধ বা কোন সেক্টরের ইনকামের সোর্স আছে এটা আমাদেরকে জানতে হবে, তাই না? আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে যে একজন ক্লায়েন্ট আপনাকে কিছু তথ্য দিবে, যেমন সাপোজ ধরেন যে একটা টি শার্ট, যে টি শার্টটা একটা সুন্দর একটা টি শার্টের লেখা, টি শার্টে কি থাকে, সুন্দর কোনো কিছু লিখতে থাকে না, যারা বিভিন্ন কিছুতে লেখা থাকে বা কোনো কিছু বিভিন্ন কেউ যদি মাছ শিকার করতে যায়, তো তার মাছের উপরে কিছু লিখতে থাকে না। তো এই জিনিসগুলোকে আপনি নিজের ভাষায় বা আপনার নিজের অনুভূতিকে প্রকাশ করে, মানে ক্লায়েন্টের অনুভূতিটাকে আপনি নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করাটাই হচ্ছে কি মেন উদ্দেশ্য আপনার। এটাকে মূলত গ্রাফিক ডিজাইন বলে। আমি যেকোনো একটা সেক্টরে উদাহরণ দিলাম। আচ্ছা, এখন এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কি কি সেক্টরে কাজ থাকতে পারে বা কি কি সেক্টর আমরা ডিজাইন শিখলে আমরা করতে পারি। তো ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু আপনি ধরেন অনেক সেক্টরে কাজ করতে হয়, কাজ আছে, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ঠিক আছে না? এই প্রত্যেকটা এক একটা কি আলাদা আলাদা সেক্টর না? আচ্ছা, আমরা তার কথা বলছিলাম যে গ্রাফিক্স ডিজাইন অনেকগুলো সেক্টর আছে, তাই না? তো এই সেক্টর গুলোর মধ্যে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, সেখানেও আপনার গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। যদি ওয়েব ডিজাইন শিখেন, সেখানেও আপনার গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। আপনি যেই সেক্টরে যান সেই সেক্টরে আমাদের গ্রাফিক ডিজাইনের কোনো না কোনো ব্যবহার তাদের কি আছে, আছে। তো আপনি যদি শুধু প্রফেশনালি গ্রাফিক ডিজাইন নিয়েই কাজ করেন, আমি অন্য কিছু না, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, এই গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক কিছু আছে শেখার, যেমন আছে লোগো ডিজাইন, তারপর হচ্ছে যে টি শার্ট ডিজাইন, তারপর ব্যানার ডিজাইন। ব্যানার মানে হচ্ছে প্রত্যেকটা বড় বড় ব্যানার আছে, বিজনেস কার্ড ডিজাইন, তারপরে হচ্ছে যে ফোনের যে কেস থাকে এই কেস ডিজাইন, ল্যাপটপের যে কভার থাকে কভার ডিজাইন, তারপর হচ্ছে যে প্যাকেজিং ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, প্রত্যেকটা এক একটা কি এই ডিজাইনের অন্তর্ভুক্ত। তাহলে এই প্রত্যেকটা সেক্টরই আমরা শেখার পর এখানে উপার্জন করতে পারি। এখন এখানে মেন বিষয় যে একটা মানুষ যদি সব জানে মার্কেট প্লেসে আসে, তাহলে তার সফলতার অংশ খুবই কম। জিনিসটা কেমন উল্টা হয়ে গেল না? আমি সব জানে এসে যদি এখানে কাজ করি তাহলে আমার সফলতা খুবই কম। কেন? আপনি যদি শুধু টি শার্ট অথবা এর সঙ্গে লোগো বা লোগো এর সঙ্গে আরেকটা কিছু স্পেশালিস্ট হিসেবে এখানে আসেন, তার সফলতাটা কি বেশি। কারণ বিদেশিরা এরা চিন্তা করে যে আমি যার কাছ থেকে কাজ নিব সে যেন স্পেশালিস্ট হয় যে সেক্টরে। এখন সাপোজ আপনি টি শার্ট ডিজাইন অথবা লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, তো এই বৈধ মার্কেট প্লেস গুলো যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে যে পিপল পার আওয়ার, তারপর আছে হচ্ছে যে আপনার freelancer.com, এর প্রত্যেকটা এক একটা হচ্ছে বৈধ মার্কেট প্লেস। এই বৈধ মার্কেট প্লেস গুলো অল ওয়ার্ল্ড জুড়ে সবাই কি করে এখানে কাজ করে, মানে তাদের কাজগুলো এখানে তারা পোস্ট করে। তাহলে এই কাজগুলো তারা যে পোস্ট করতেছে, তো সবাই চায় প্রফেশনাল যারা তাদের আমরা গ্রহণ করি আমাদের কাজের জন্য, তাই না? এই জন্য আপনার জানেন কাজ সব, কিন্তু স্পেশালিস্ট হিসাবে এখানে কি করতে হবে, আপনাকে ওটাকে তুলে ধরতে হবে। আপনি সব জানেন, আপনি 3-4টা অ্যাকাউন্ট করেন, অথবা আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট করেন যে আমার এজেন্সি আছে, আমি এখান থেকে সব ধরনের কাজ করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে
এই যে ডিজাইন রিলেটেড কিছু এবং মার্কেট প্লেস সম্পর্কে কিছু বললাম, এটা তো বোঝাই গেছে। আচ্ছা, এখন আমরা ডিজাইনের দিকে আসি। সো আমাদের ডিজাইন করার জন্য আমাদের কি করতে হয়, একটা সফটওয়্যার ইউজ করতে হয়। যে সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমরা পাবো কোথায়? আমাদের দেখেন ফেসবুকে এসে আপনি সার্চ দিবেন যে আলোর পথে আইটি সেন্টার, বাংলাতে লিখে দিবেন যে আলোর পথে আইটি সেন্টার। এই আলোর পথে আইটি সেন্টার থেকে দেখেন যে ফেসার যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখেন এই যে এখানে লেখা আছে যে Adobe Illustrator CC 2020 ফ্রি ডাউনলোড। আপনি এই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে ইলাস্ট্রেটর ফাইলটা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। জিপ ফাইল এই কর্নারে দেখবেন যে জিপ ফাইল লেখা থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। ইনস্টল প্রসেস তো জানাই আছে নাকি, সমস্যা নাই। তাহলে এই সফটওয়্যারটাকে ইনস্টল করার পর আপনি ওপেন করার পর আপনি এটাকে ফাইল থেকে নিউ, সো নিউ আসার পর নিউ ডকুমেন্ট নামে একটা অপশন থাকবে। তো দেখেন এখানে অনেক কিছু জানার বিষয় আছে। মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, আর্ট এন্ড ইলাস্ট্রেশন সব নিয়ে কাজ করা যাবে। সো আমরা এখান থেকে আর্ট এন্ড ইলাস্ট্রেশনে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে কিছু পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ, যেগুলো ইন্টারন্যাশনাল ভাবে সাপোর্টেড। তাহলে যেমন B4, A4, পোস্টার, এগুলো তো পেজের মাপ, এগুলো তো পুরো ওয়ার্ল্ড জুড়ে চলে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা পেজকে সিলেক্ট করলাম। করার পর দেখেন এখানে কিছু অপশন আছে, যেমন আনটাইটেল। এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা যে সেক্টর ডিজাইন নিয়ে কাজ করতেছেন তার নাম দিতে পারেন। সাপোজ ধরলাম যে বেসিক ক্লাস, ক্লাস, আচ্ছা আমরা নাম দিলাম হচ্ছে বেসিক ক্লাস করতেছি। এখন এখানে উইডথ এবং হাইট আমরা তো সরাসরি কি দিলাম, আমরা B4 পেজের মাপ দিলাম। যদি কোনো ক্লায়েন্ট আমাদের পেজের মাপ দিয়ে দেয় তখন তো আমাকে আর B4 A4 দিতে হবে না, তখন তো এখান থেকে যে মাপটা দিবে সেই মাপটা দিবে। এখন বিষয়টা হচ্ছে প্রথমে যে মানটা থাকবে সেই মানটা হয়ে যায় কি উইডথ, এবং নিচে যেটা থাকবে ইনটু দিয়ে যদি কিছু যায় সেটা হয়ে যাবে হাইট। বা ক্লায়েন্ট লিখে দিতে পারে উইডথ এত, হাইট এত, বা হাইট এত, উইডথ এত। আচ্ছা, এখন এই কনভার্সেশন থেকে দেখেন যে ইউনিট কনভার্সন থেকে পিক্সেল, পয়েন্ট, ঠিক আছে, ইঞ্চি, ফিট সবই আছে, মিলিমিটার, সেন্টিমিটার সবই আছে এখানে। তো ক্লায়েন্ট যেটা দিবে আমরা সেটাই দিব। সো আমরা এখান থেকে পিক্সেলটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে তিনটা অপশন আছে, চারটা দেখেন। হুম? ওই F4 এর মাপ যেটা থাকবে আপনি পিক্সেলে দেন, পয়েন্টে দেন, ইঞ্চি দেন, একই মাপ থাকবে A4 A4 কিন্তু কোন ওটা ইয়ের ক্ষেত্রে, ওই যখন বিজনেস কার্ড তৈরি করবেন তার ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন এখানে টপ বটম, ঠিক আছে, কয়েকটা অপশন আছে, ঠিক আছে। এই অপশনটা এটা তো যখন আমরা বিজনেস কার্ড তৈরি করবো তখন আমাদের জানতে হবে। এখন পেজটাকে আপনি কি নিবেন, যে হরিজন্টাল এবং ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, আপনি পেজটাকে যে কোনো ভাবে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আর্টবোর্ড, আমরা যে এই যে যে মাপটা নিচ্ছি বা ডিজাইন যেটা করবো সেটা তো একটা নির্দিষ্ট একটা পেজে করবো। ওই পেজটার নাম কি আমাদের? আর্টবোর্ড। আর্টবোর্ড, তাহলে আর্টবোর্ড আমরা এখান থেকে যতগুলো নিচ্ছে আমরা নিতে পারি, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের সচরাচর সবচেয়ে বেশি এক থেকে দুইটাই বেশি প্রয়োজন পড়ে। যদি আপনার 5-7টা প্রয়োজন পড়ে আপনার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন এখান থেকে দেখেন অ্যাডভান্স অপশন আছে। এই অ্যাডভান্স অপশনে যদি ক্লিক করেন তাহলে আরো কিছু অপশন আসছে। সো এখান থেকে RGB কালার এবং CMYK কালার দুটো অপশন আছে, তাই না? RGB কালারটা কি জিনিস আর CMYK কালারটা কি? প্রিন্ট হবে আর RGB কালারের ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, যেটাকে মৌলিক কালার বলা হয়। আর CMYK কালার হচ্ছে সি তে ছায়া, এম তে ম্যাজেন্টা, ওয়াই তে ইয়েলো, আর কে তে ব্ল্যাক। BLAC কে ব্ল্যাক এর কে দিয়েছে, এগুলো জাস্ট একবার জানলেই হয়। এটা নিয়েও তো মাথা ঘামানোর প্রয়োজন নেই, জাস্ট আমি পরিস্থিতিটা করে দিচ্ছি। এখন RGB কালার আর হচ্ছে CMYK কালার কোথায় ব্যবহার করতে হয়, তাই না? কোন ডিজাইন যখন আমরা প্রিন্ট করবো, প্রিন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো CMYK কালার। আর যখন আমরা ওয়েবসাইটে ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব হচ্ছে RGB কালার। এখন প্রিন্ট কি হবে, যেমন এই যে দেখেন এখানে ব্যানার আছে, এই ব্যানারটা ইয়েতে প্রিন্ট হবে না প্রেসে, বা বিজনেস কার্ড
বা ফোনের একটা কেস, তাহলে এই প্রিন্টের ক্ষেত্রে কি কালার ব্যবহার করবো? CMYK কালার। আর ওয়েবসাইট বলতে কোনটা বোঝানো হয়েছে? ওয়েবসাইটের ক্ষেত্রে কোনটা বোঝানো হয়েছে? RGB। মানে ওয়েবসাইট বলতে কি? না, ওয়েবসাইট বলতে কি কি বোঝায়? কোন ওয়েবসাইট? যেমন ধরেন ফেসবুক তো একটা, ইউটিউব তো একটা ওয়েবসাইট, ফেসবুক একটা, টুইটার, সোশ্যাল মিডিয়া আচ্ছা, তাহলে এই ওয়েবসাইট গুলো কেন আমরা RGB কালার ব্যবহার করব? এই কারণে ব্যবহার করব, সোশ্যাল মিডিয়াতে যত উজ্জ্বল কালার ব্যবহার করা হয় সেই জিনিসটা দেখতে তত বেশি ভালো হয়। কি হয়? যত উজ্জ্বল হবে তত দেখতে ভালো লাগে। আর ওই উজ্জ্বল কালারটা যদি আপনি প্রিন্ট করেন তাহলে সাদা হয়। তাহলে ফ্যাকাশে টাইপের কালার বা হালকা কালার ব্যবহার করা হয় CMYK কালার। ক্লিয়ার জিনিসটা? এখন আমরা এখান থেকে ক্রিয়েট করব। ঠিক আছে, সবকিছু এরকম বসানোর পর আমরা ক্রিয়েট করি। আচ্ছা, ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে কি আসছে, যে এই যে আর্টবোর্ডটা নিলাম সেই আর্টবোর্ডটা আসছে এখানে, এই সাদা অংশ যেটা সেটাই হচ্ছে আর্টবোর্ড। এখন আপনি যখন প্রথম ইনস্টল করবেন, প্রথম, তখন আপনার এই অপশন গুলো থাকবে না, এই অপশন গুলো, ভিতরে এই অপশন গুলো থাকবে না। তাহলে এই অপশন গুলো নিয়ে আসার জন্য আপনার কোথায় আসবে? উইন্ডো। উইন্ডো তো দেখেন যে উপরে যে বার গুলো নিয়ে আসতে হবে, যেটা আমাদের কাজের জন্য খুব বেশি প্রয়োজন। তাহলে আমরা কোথায় যাব? উইন্ডোতে আসবো। আসার পর দেখেন কন্ট্রোল লেখা আছে। কি লেখা আছে? এই কন্ট্রোলে ক্লিক করবো। তাহলে কন্ট্রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে যে বার গুলো আসতেছে এটার নাম হচ্ছে কন্ট্রোল বার। কি নাম? আচ্ছা, আবার উইন্ডোতে গেলাম। উইন্ডোতে আসার পর দেখেন এখানে টুলস নামে একটা অপশন আছে কন্ট্রোলের নিচেই। আপনি যখন ইনস্টল দিয়ে রাখবেন তখন আপনার থাকবে বেসিক। বেসিকে থাকলে কয়েকটা মডেল টুলস থাকবে। আপনার উইন্ডোতে আসার পর এখান থেকে টুলস বার থেকে যদি অ্যাডভান্স করে দেন তাহলে দেখেন অনেকগুলো টুলস এগুলো শো করতেছে। এই জিনিসগুলো কিন্তু প্রথম অবস্থায় আপনাকে জানতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এই যে বেসিক যে জিনিসগুলো দেখলাম, যে উপরেরটা হচ্ছে মেনু বার, তার নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোল বার, এটা হচ্ছে টুলস বার, আর এই সাদা অংশটা হচ্ছে আউটপুট। আর এই যে এখানে দেখেন সরাচ্ছি, এটার নাম হচ্ছে রোলার। এই নিচে সরাচ্ছি, এটার নাম কি? রোলার। ঠিক আছে, অথবা আমরা মাউসের এই রোলারটাকে এভাবে বিভিন্ন দিকে ঘোরালে এটা কি হয়ে যাবে? আপ ডাউন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ডিজাইনের কাজ করতে গেলে অনেক ধরনের টুলস এর কাজ জানতে হয়। টুলস হচ্ছে মেন আমাদের। ঠিক আছে না? টুলস আমরা যত বেশি শিখবো বা যত বেশি জানবো বা যত বেশি আয়ত্ত করব, তত আমাদের কি হবে? কাজগুলো সহজ হবে। এখন এই টুলস গুলোর নাম আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখন কোন টুলস এর কি কাজ এটা জানতে হবে। এখন দেখেন যে প্রথমে যে টুলসটা আছে, যখন এই মাউসটাকে এই টুলস এর কাছে নিয়ে যাব তখন দেখেন এই টুলস এর একটা নাম আসতেছে নিচের দিকে, কি? সিলেকশন টুল। কি নাম? সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে ভি। শর্টকাট জিনিসটা কি জানেন? আমি যে কোনো একটা টুলসে যদি আমি ক্লিক দিয়ে রাখি, ঠিক আছে, এখন এই ভিটা আমি যদি সিলেকশন টুল সিলেক্ট করতে চাই, জাস্ট কিবোর্ডে ভি প্রেস করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে শর্টকাট। এখন এই প্রত্যেকটা টুলস এর একটা নাম আছে, আমি জাস্ট কয়েকটা বলি। প্রথমে যে টুলস আছে এর নাম হচ্ছে সিলেকশন। দ্বিতীয় যে টুলসটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। এখন পাশের যে টুলস আছে এটা হচ্ছে যে ম্যাজিক ওয়ান। এখানে কিন্তু নাম লেখা উঠছে, তাই না? আচ্ছা, তারপরেরটা আছে হচ্ছে যে আমাদের লেসর টুল। কি টুল এটা? লেসর টুল। আচ্ছা, তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের কি? পেন টুল। তারপরে এটার নাম হচ্ছে আমাদের কার্ভেচার। ঠিক আছে, দেন এটার নাম হচ্ছে টাইপ টুল। পাশেরটার নাম হচ্ছে আমাদের লাইন সেন। এবার প্রত্যেকটা বললে আপনার মাথাতে একটু চাপ পড়ে যাবে। ঠিক আছে, তারপর একটা একটা করে কাজ দেখবো আর একটা কি করবো? নাম জানবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর আপনারটা হয়তো বা
ইসের যেটা আছে ওটাতে হয়তো বা এরকম মাউস লেগলে দেখায় না যে কোনটার কাজ কিরকম। এটা 24-এর তো সুন্দর দেখাচ্ছে। দেখেন অটোমেটিকলি কোনটার কাজ কি এখানে দেখে দিচ্ছে। না আমারটা ছোট ছোট করে দেখা যাচ্ছে। কিন্তু এইভাবে ভিডিও দেখায় কি? না এটা ভিডিও দেখা না। এটা যে আমার এটা আমাদের প্রেজেন্টেশন মানে দিয়ে দিই মানে আচ্ছা এটা দিলে আপনি সাপোর্ট হ্যাঁ করবেন। সাপোর্ট করবে না, 20টা সাপোর্ট করবে, সমস্যা হ্যাঁ নেই। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে প্রথমে দেখবো হচ্ছে সিলেকশন টুল। কি টুল? সিলেকশন টুল। আচ্ছা, সিলেকশন টুলের কাজটা কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা। প্রথমে শুনবেন যে সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে কি করা, সিলেক্ট করা। এখন অবজেক্ট হতে পারে কি? অবজেক্ট জিনিসটা কি? এখন অবজেক্ট হতে যে পারে, এই যে নিচের দিকে একটা ঘর দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে? এই ঘরটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার। আমরা রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করলাম। এখন আমাদের কিবোর্ডের মাউসের লেফট রাইট লেফট বাটন প্রেস করে আমরা কি করব, টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা রেক্টেঙ্গুলার কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আমরা এই রেক্টেঙ্গুলারের কালার যদি দিতে চাই, এটা হচ্ছে আমাদের কালার প্যালেট। ডাবল ক্লিক করে আমরা একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে একটা কালার হয়ে গেল না? এখন এই সিলেকশন টুল দিয়ে এই অবজেক্টটাকে যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি, আবার সরাতেও পারি। এখন বিষয় হচ্ছে যে সিলেকশন টুলটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারতেছি, কালার দিতে পারছি, তাই না? এখন আরেকটা বিষয় যে এই রেক্টেঙ্গুলার যে টুলস গুলোর নিচে দেখেন ছোট্ট একটা আইকন আছে, কি আছে? ছোট আইকন আছে, তার মানে বোঝানো হয়েছে ওই টুলস এর মধ্যে আরো টুলস আছে। তাহলে এই রেক্টেঙ্গুলার টুলের এখানে ডান বাটন যদি আমরা ক্লিক করি, রাইট বাটন, তাহলে দেখেন এটার নাম হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার। কি? রাউন্ড রেক্টেঙ্গল। দেখেন একটা রেক্টেঙ্গুলার আমরা এখন ড্র করি। রাউন্ড রেক্টেঙ্গুলারটা কি? দেখেন এই রেক্টেঙ্গুলার কর্নারটা কি, একবারে চার কোণা না? আর এটা কি? রাউন্ড রাউন্ড হয়ে গেছে, তার মানে এটা কি রেক্টেঙ্গুলার মধ্যে রাউন্ড রেক্টেঙ্গুলার। আচ্ছা, তারপরে আবার ডান বাটন ক্লিক করলাম, এটার নাম হচ্ছে ইলিপস। দেখেন আমরা ইলিপস মানে কি, একটা বৃত্ত, ঠিক আছে না? একটা বৃত্ত তৈরি করলাম। তারপরে দেখেন পলিগন, পলিগন একটা তৈরি করলাম যার অনেকগুলো বাহু। তারপরে দেখেন স্টার, আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে এটার নাম কি আমাদের স্টার্ট টুল, তাই না? বাস একটা স্টার তৈরি করলাম। তারপরে দেখেন এই ফ্লায়ার টুল, এটার দরকার নেই। আচ্ছা, তার মানে আমরা কিন্তু এই যে অনেকগুলো কি ডিজাইন তৈরি করলাম, তাই না? তাহলে এই ডিজাইন গুলোকে বলা হচ্ছে প্রত্যেকটি কি অবজেক্ট, প্রত্যেকটা কি আমাদের অবজেক্ট। তাহলে সিলেকশন টুলের কাজ কি? প্রতিটা অবজেক্টকে সিলেক্ট করা। তাহলে হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো এবং কালার পরিবর্তন করা এবং আকারকেও ছোট বড় করা। এখন দেখেন সিলেকশন টুল সিলেক্ট করে এই যে কর্নারে যখন নিয়ে আসতেছি, দেখেন তীর চিহ্ন, আমরা আকার ছোট করতে পারছি, বড় করতে পারছি, পরিবর্তন করতে পারছি না? আচ্ছা, দেন আমরা চাইলে এখান থেকে বা এই যে উত্তরের যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারি, কালার পরিবর্তন করতে পারি, পারছি না? এভাবে আমরা কালার পরিবর্তন করি। তাহলে সিলেকশন টুল যেটা বললাম সেটার সাথে কি মিল আছে? আচ্ছা, এখন আমরা দেখবো যে পাশেরটা আমাদের, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুল একটা ভিন্ন, ডাইরেক্ট সিলেকশন টুল একটা ভিন্ন।